গান বেজে উঠত যেটা শুনে তুমি মারা যেতে বাধ্য। না না, আমি মজা করছি না। একটা গান, একটা মেলোডি যেটার ভিতরে নাকি এমন এক ধরনের দুঃখ লুকানো আছে যেটা শুধু মন ভাঙে না, মনকে শেষ করে দেয়। এই গানটার নাম গ্লোমি সানডে, আর ইউরোপীয়রা এটাকে ডাকে দ্য হাঙ্গেরিয়ান সুইসাইড সং নামে। শুনতে যেমন ক্রিপি লাগে, গল্পটাও তার চেয়ে অনেক বেশি ডার্ক। চলো আজকের এই যাত্রায় হবে গ্লোমি সানডে। জানি এই গানের পিছনের গল্প সে ভয়ঙ্কর, অথচ ঘটনাটা মায়াময়। একটা গান আর তার চারপাশে গড়ে ওঠে আতঙ্কের রাজত্ব। ঘটনার শুরু হয় 1933 সালে হাঙ্গেরির ছোট একটা অ্যাপার্টমেন্টে, যেখানে বসে আছেন এক মানুষ, রেজেসো সেরেস। একটা ছড়ানো টেবিল, পুরনো টাইপোগ্রাফার আর ভাঙা রেডিও। তিনি একা, একেবারেই একা। দিনের পর দিন ধরে হেরে যাওয়া প্রেমী ব্যর্থতা আর স্বপ্নপূরণ না হওয়া হতাশা জমে জমে যেন এক বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়েছে তার মাথার উপর। সেই সময় হাঙ্গেরি ছিল ভয়ানক রাজনৈতিক অর্থনৈতিক সংকটে। খাবার নেই, কাজ নেই, মানুষের চোখে ঘুম নেই, শুধু হাহাকার আর কান্না। এর মধ্যেই সেরেস লিখলেন একটা গান। গানের নাম বেজে এ ভিলাগনা। এর মানে দ্য ওয়ার্ল্ড ইজ এন্ডিং। পরে এই গানটার ইংরেজি নামে ছড়ায় সারা দুনিয়ায়, গ্লোমি সানডে নামে। রেজেসো সেরেস জন্মগ্রহণ করেন হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি একটা টান ছিল, কিন্তু পরিবার বা সমাজ কেউ তাকে উৎসাহ করেনি। সে সময় তিনি একজন পিয়ানোবাদক হিসেবে কাজ করতেন একটি ছোট ক্যাফেতে। জীবন কিছুতেই কিছু হচ্ছিল না। প্রেমিকা তাকে ছেড়ে গেছে, জীবন একেবারেই ভেঙে পড়েছে। আর ঠিক এই সময়ে সেই বেদনা থেকে জন্ম নেয় গ্লোমি সানডে। এই গানটা ছিল একরকম ইমোশনাল সুইসাইড নোট। প্রেমে হারা, জীবনে হেরে যাওয়া আর পৃথিবীর সমস্ত বিষণ্ণতার চূড়ান্ত প্রকাশ। একে তো নিজে শান্তিতে নেই, ওদিকে দেশের কেউ শান্তিতে নেই। শুরুটা হয় এখান থেকে। গানের কথাগুলো তুমি যদি অনুবাদ করো, দেখবা সেটা একেবারে মৃত্যুর দিকে ধাক্কা দেয়। গ্লোমি সানডে উইথ শ্যাডো, I spent it all my heart and I have decided to end it all. মানে বুঝো তুমি একবার কি বলেছে সে। এই বিষণ্ণ রবিবার, ছায়ায় ঢাকা, আমি আর আমার মন একসাথে শেষ করে ফেলবো সব কিছু। সত্যি খুব মর্মান্তিক বিষয়। মনে করো তুমি খুব ডিপ্রেশনে আছো, তখন তোমার কানে এই কথাগুলো বলছে আর তুমি ভাবছো। মিলিয়ে নাও দুয়ে দুয়ে কি হতে পারে। এই ধরনের কথা কেউ একটা গানে লিখে যদি তার জীবনটা একেবারেই ধ্বংস হয়ে না যায়। আর মজার ব্যাপার হচ্ছে, এই গানটা যখন প্রথম রেকর্ড করা হয় তখন কেউ বুঝতে পারেনি এর মধ্যে কি পরিমাণ ডার্কনেস আছে। তারা শুধু আবেগের বশতেই শুনত। হাঙ্গেরির একজন যুবক এই গান শোনার পর ব্যালকনি থেকে লাফিয়ে মারা যায়। একটা বয়স্ক মহিলা তার হাতে গানটির লাইন ধরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। আরেকজন নিজের বুকের উপর গানটা বাজাতে বাজাতে নিজেকে গুলি করে ফেলে। বুঝতেই পারতেছো, গানটা যেন একটা কালো শ্যাডো হয়ে ছড়িয়ে পড়তে থাকে। গানটা যেন একটা কালো শ্যাডো হয়ে ছড়িয়ে পড়তে থাকে। মানে একটা গ্রুপ যারা মারা যাচ্ছিল তাদের আশেপাশে এই গানের কোনো না কোনো অংশ দেখা পাওয়া যেতই। লোকেরা বলতে শুরু করে এই গানটা শুনলে মন বিষণ্ণ হয়ে যায় বা বাঁচার আগ্রহ কমিয়ে ফেলে। এই ঘটনা থেমে থাকেনি হাঙ্গেরিতে। জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, যেখানে যেখানে এই গান গেছে সেখানেই ছড়িয়েছে এক অদ্ভুত আতঙ্ক। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের রিপোর্টে বলেছিল, দি সং হ্যাজ এ পটেনশিয়াল টু কিল দ্য সোল বিফোর দ্য বড। বিবিসি এতটাই আতঙ্ক ছিল যে তারা এই গানটাকে নিষিদ্ধ করে দেয়। হ্যাঁ, রীতিমতো ব্যান করে দেয় গানটা। এই প্রশ্নটাই আসল, গানটা কি সত্যি মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, নাকি শুধু এক ফিজিওলজিক্যাল কোইন্সিডেন্স? অনেক মনোবিজ্ঞানী বলেছেন এই গানটা এমন এক সময় রিলিজ হয়েছিল যখন ইউরোপ জুড়ে ডিপ্রেশন এরা চলছিল। মানুষ হতাশ, কাজ নেই, খাদ্য সংকট, যুদ্ধের সম্ভাবনা। তখন এই ধরনের গান তাদের মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছিল। তবে এর মানে এই না যে গানটা সরাসরি মারছে। ইট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য লিস্টেনার।
নট দ্য পাওয়ার অফ দ্য মেলোডি ইটসেলফ। তবুও আতঙ্ক কিন্তু থেকেই গেছে। সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট হলো রেজেসো সেরেজ নিজেই আত্মহত্যা করেন। 1968 সালে তিনি বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়েন নিচে, তবে বেঁচে যান, কিন্তু এর পরে হাসপাতালে গিয়ে শ্বাসনালী কেটে আত্মহত্যা করেন। একজন মানুষ যিনি এমন একটা গান লিখেছে যেটা দিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক, তিনি নিজেই নিজের জীবন শেষ করে দিলেন। আর এখানেই গানের মিথ রিয়েল হয়ে যায়। তুমি যদি গ্লোমি সানডের আসল ভার্সনটাই শোনো, মানে হাঙ্গেরিয়ান ভার্সন, তাহলে অনুভব করবে এর সুর একেবারেই ধীর, বিষণ্ণ আর নিঃশব্দ কান্নার মতো। সেই পিয়ানোর শব্দটা যেন একটা ধ্বংস হওয়া বাড়ির মধ্যে কেউ হালকা করে দরজা খুলে ঢুকছে, আর গায়কের কণ্ঠে যেন সে কাউকে বিদায় জানাচ্ছে চিরতরে। গানের প্রতিটা লাইন শুনলে মনে হবে এই কথাগুলো কেউ লিখেছে শেষ মুহূর্তে, জীবনের একদম কিনারায় দাঁড়িয়ে, কারণ নাম নিয়ে চোখের জলে ভিজে। এই গানে প্রেম আছে, বিষণ্ণতা আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে শেষ হয়ে যাওয়ার ইচ্ছা। তুমি শুনলে নিজের অজান্তে থেমে যাবা, হাঁটতে হাঁটতে থেমে যাবা, ভেবে বসবা আমি আসলে কি খুঁজতেছি। চলো এখন একটা কিছু বিখ্যাত লাইন নিয়ে কথা বলি, আর দেখি এই কথাগুলো এত ডেডলি কেন। গ্লোমি ইজ সানডে উইথ শ্যাডো, আই স্পেন্ড ইট অল। এই প্রথম লাইনে সানডেটা ইঙ্গিত করে লনেলাইন্সের প্রতি। রবিবার মানে ছুটি, সবাই পরিবার নিয়ে থাকে, কিন্তু এই গান বলেছে এই রবিবার তার কাছে ছায়ার ডাকা, একলা গুমুট। মাই হার্ট অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু এন্ড ইট অল। এখানে সে বলেছে সে আর তার হৃদয় দুজনে মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। এমন লাইন গানে তুমি শেষ কবে শুনেছ? সে কিছুক্ষণ পরেই তার জন্য মোমবাতি জ্বালাবে, প্রার্থনা করবে, কিন্তু সে চায় না কেউ কাঁদো, কারণ সে খুশি এবং সে চলে যাচ্ছে। এই লাইনগুলো একটা সুইসাইড নোট, এর চেয়ে বেশি ভারী। তোমার কাছে একটা অবিশ্বাস্য লাগলো, সাইকোলজির দুনিয়ায় একটা জিনিস আছে যাকে বলে মিউজিক্যাল ইন্টুকেট সুইসাইড। মানে এমন কিছু গান বা মিউজিক ট্রিগার হতে পারে কারো ভিতরের বিষণ্ণতাকে এতটাই শক্তি দিয়ে দেয় যে সে আর সয় না, বিশেষ করে যদি সে মানুষটা অলরেডি মেন্টাল স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে থাকে। গ্লোমি সানডে ঠিক এই জায়গাতেই সবচেয়ে বিপজ্জনক। এই গান এক ধরনের ইমোশনাল অ্যাম্প্লিফায়ার, যার মন একেবারে ডুবে গেলে সে আর উঠতে পারে না। চলো এবার কিছু ডকুমেন্টেড কেস নিয়ে কথা বলি, যেগুলো বাস্তব রিপোর্ট আর বিশেষ করলে গায়ের কাটা দিয়ে উঠবে। কেস 1, বুদাপেস্ট 1935 সালে একজন 17 বছরের মেয়ে প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর নিজ রুমে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে তার বাবা মা দরজা ভেঙে দেখে সে মৃত। রেডিও চালু ছিল আর বাজছিল গ্লোমি সানডে। কেস 2, ভিন্না 1936। একটা বিখ্যাত রেস্টুরেন্টের কিচেন থেকে একজন বাবুর্চি গলা কেটে আত্মহত্যা করে। তার প্যাকেটে পাওয়া যায় গানের রিলিক্সের কফি। নিউ ইয়র্ক 1937, একজন মানুষ ব্রিজ থেকে লাফ দেয়। তার সুইসাইড কেসে একটা নোট, গ্লোমি সানডে ওয়াজ প্লেইং হোয়েন আই ডিসাইডেড টু গো। এই কেসগুলো শুধু গল্প না, এগুলো আর্কাইভেই পাওয়া যায়। সবচেয়ে বড় বিপজ্জনক কি জানো? এই গানটা এমনভাবে বানানো তুমি শুনতে না চাইলেও একটা কৌতূহল কাজ করে। কি এমন আছে এই গানে শুনলে মানুষ মারা যায়? এই প্রশ্নে তোমাকে গানটা বাজিয়ে ফেলতে বাধ্য করবে। তুমি ইউটিউবে সার্চ দিবা, গানটা ওপেন করবা, আর এরপর তুমি জানো না তুমি কতটা ভিতরে ঢুকে গেছো। অনেকের দাবি এই গানটা এমনভাবে কম্পোজ করা হয়েছে, একরকম নোট ব্যবহার করা হয়েছে যা নাকি মানুষের ব্রেনের ইমোশনাল ফ্রিকোয়েন্সিতে টাচ করে। এক ধরনের সনিক হিপনোসিস, যেটা ঢেকে আনে পুরো যন্ত্রণাগুলো, স্মৃতি ভাঙা, সম্পর্ক হারানো মানুষ। তোমার ভিতরে যদি কোনো দুঃখ চাপা থাকে, এই গানটা সেটা জাগিয়ে তোলে। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়, ইংল্যান্ডে তখন প্রায় প্রতিদিন বোমার নিচে। আর ঠিক তখনই গ্লোমি সানডে গানটার ইংলিশ ভার্সনে গাওয়া শুরু করলেন এক বিখ্যাত আমেরিকান সিঙ্গার, বিলি হলিডে।
তার ভার্সন আসার পরে যেন একটা ঝড় বয়ে যায়। বিবিসি মানে ব্রিটেন জাতীয় রেডিও তখন সিদ্ধান্ত নেয় এই গানটা আর প্লে করা যাবে না, কারণ তারা বলল এই গানটা এক ধরনের ইমোশনাল ওয়ারফেয়ার। তুমি ভাবো তো, এমন গান নিয়ে রাষ্ট্র পর্যন্ত ভয় পেয়ে যায়। বিলি হলিডে ছিলেন এক ধরনের জ্যাজ কুইন। তার গলায় একটা দুঃখ ছিল, মনে হতো কোনো ভুল সময়ে জন্মানো কোনো পরী যে ভুল দেশে হারিয়ে গেছে। যখন তিনি গ্লোমি সানডে গাইলেন, তার কণ্ঠে গানটা হয়ে গেল একটা প্রেমের গান, একটা আত্মহত্যার আহ্বান, একটা আত্মার কান্না। তার ভাষণে গানটা শুরু হয়, সানডে ইজ গ্লুমি, মাই আওয়ার্স আর স্লাম্বারলেস। এই লাইনগুলো শুনলে মনে হয় কেউ বিছানায় শুয়ে আছে সারা রাত এক ফোঁটা ঘুম ছাড়া। তার গলা এক একটা নোটে উঠে আবার নামতে নামতে মৃত্যুর কফিনে ঢেকে যায়। আমেরিকায় গানটা রিলিজের পর একের পর এক সুইসাইড কেস ফাইল হতেই থাকে। নিউ ইয়র্ক, শিকাগো, টেন্ড্রেড সব জায়গায় আত্মহত্যার লাস্ট মোমেন্টে গানটা বেজেছিল। FBI পর্যন্ত নাকি একটা অপ্রকাশিত রিপোর্ট তৈরি করে, যেখানে এই গানের মনস্তান্ত্রিক প্রভাব নিয়ে স্টাডি করা হয়। অনেক সাইকিয়াট্রিস্ট দাবি করেন এই গান হচ্ছে একটা অডিও ট্রিগার, জাস্ট লাইক হোস্টে ট্রমেটিক ফ্ল্যাশব্যাক। মানে কেউ যদি মানসিকভাবে খুব ভাঙা অবস্থায় থাকে, গানটা তাকে টেনে নিয়ে যায় একটা দুঃখের স্বপ্নের ভিতরে, যেখান থেকে বের হওয়া মুশকিল। এই জায়গাটায় প্রশ্নটা অনেক ড্রাক হয়ে যায়, গানটা কি মানুষ মেরে ফেলে, নাকি গানটা শুধু মানুষকে অনুমতি দেয় মারা যেতে? গ্লোমি সানডে যেন সেই দরজা যেটা খুললে ভিতরে মৃত্যু বসে থাকে, তুমি চাইলে ঢুকতে পারো। গানটার রহস্য হলো এটা কাউকে আত্মহত্যা করতে বলে না, এটা তাকে বোঝায় তুমি একা না, আমিও তোমার মতোই দুঃখী। এই একক লাইনই অনেকের কাছে সান্ত্বনা, আবার কারো কাছে মৃত্যুর দাওয়াত। সুইসাইড সং নামটা শুনলে তোমার কেমন লাগে? একটা টাইটেল দিয়ে এই গান ইতিহাসে জায়গা করে নেয়, এমনকি গানটা নিয়ে একাধিক মুভি, থ্রিলার ও থিওরি বানানো হয়েছে। একটা সময় ইউরোপের কিছু রেডিও চ্যানেলে এই গানটা চালানোর আগে ডিসক্লেমার দিত, এই গান মানসিকভাবে দুর্বল শ্রোতার জন্য বিপজ্জনক হতে পারে। এর চেয়েও ভয়াবহ কিছু অনুমতি কি দেওয়া যায়? তুমি কি জানো এই গানের মূল কম্পোজ রেজো সেরেজ নিজেই নিজের জীবন একেবারে দুঃখে মোড়া। শোনো তার গল্প। রেজো ছিলেন একজন স্ট্রাগলিং মিউজিশিয়ান। তিনি প্রেমে পড়েন এক সুন্দরী নারীর, যাকে তিনি বিয়ে করতে পারেননি। বিচ্ছেদের পর ভীষণ একাকিত্ব আর হতাশায় তিনি গানটি লেখেন। গানটা হিট হওয়ার পর তিনি আশা করেছিলেন তার প্রেমিকা ফিরে আসবে, কিন্তু কিছুদিন পর খবর আসে সেই মেয়েটি আত্মহত্যা করেছে। তখন রেজো বলেন, আমি গান লিখে খ্যাতি পেলাম, কিন্তু তার বিনিময়ে আমি হারালাম তাকে। তারপর দীর্ঘদিন পর বয়সের শেষের দিকে তিনি নিজেই আত্মহত্যা করেন, হাসপাতালের জানালার দিকে লাফ দিয়ে পড়েন, আত্মহত্যা করেন। তুমি ভাবো তো, এত বেদনার গান, আর গায়ক সে নিজেই নিজেকে শেষ করলো। অনেকেই অডিও অ্যানালিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার বলেছেন, গ্লোমি সানডে গানে এমন এক ধরনের লো ফ্রিকোয়েন্সি নোট ব্যবহার করা হয়েছে যেটা মানুষের ব্রেনে একটা অদ্ভুত মেলানকলি রেসপন্স তৈরি করে। এটা ফ্রিকোয়েন্সিতে অনেকেই বলে সাবসনিক গিলফ লেয়ার, মানে গানটা কানে যতটা বাজে মগজে তার চেয়েও বেশি বাজে। এমনকি 2010 সালে একদল জার্মান সাউন্ড রিসার্চার দাবি করেন এই গান শুনলে ব্রেনের অ্যামিগডালার অংশ বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যামিগডালা হলো ব্রেনের সেই জায়গায় যেখানে ভয়, দুঃখ, ট্রমা জমে থাকে। একজন সাইকিয়াট্রিস্ট বলেছিল, এই গানটা এমন যা তোমার নিজের পুরনো কষ্টগুলোকে হঠাৎ করে তুলে আনে, একেবারে ঘুম থেকে জাগিয়ে তুলে দেয়। তুমি ভাবো, একটা গান যদি তোমার ভিতরে ঘুমিয়ে থাকে, বিষণ্ণতাকে ঢেকে তোলে, তবে সেটা কি নিছক একটা গান থাকে? এখনকার সময় গ্লোমি সানডে আবার ফিরে এসেছে নতুন রূপে। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, অনেক ক্রিপি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে এই গান বাজে। কেউ বৃষ্টির মধ্যে হাঁটছে, কেউ ডিপ্রেশনে কাঁদছে, কেউ আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছে। একটা ভয়ঙ্কর ট্রেন্ড হলো লিসেন টু ইজ দিস সং এট 30 AM চ্যালেঞ্জ, যেখানে বলা হয় তুমি যদি রাত 3টায় একা ঘরে বসে এই গানটা শুনো তবে কিছু অদ্ভুত ঘটবে। এই চ্যালেঞ্জের অংশ নিয়ে কেউ কেউ ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছে। কানে ভূতের আওয়াজ শোনা, বুক ধরপড় শুরু, হঠাৎ কান্না চেপে আসা,
পুরনো বিষণ্ণতা ফিরে আসা। অনেকে বলে শুধু একটা কল্পনা এটা, আবার অনেকে বলে গানটার মধ্যে আছে সাইকোলজিক্যাল ম্যাজিক। তুমি জানো কি গ্লোমি সানডে এর একটা লাস্ট ভার্সন আছে বলে অনেকেই কনস্পিরেসি ছড়ায়। এই ভার্সনটা নাকি রেকর্ডিং হয়েছিল 1935 সালে একটা রহস্যময় মিউজিশিয়ানের কণ্ঠে। এটা নাকি তার একটা বিষাদে ভরা ছিল যে সেই ভার্সনটা যারা শুনেছে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। অনেকেই দাবি করে এই ভার্সনটা পাওয়া যায় ডিপ ওয়েবে। ডিপ ওয়েব মানে হলো ইন্টারনেটের সে অন্ধকার জায়গা যেখানে সাধারণভাবে আমরা দেখতে পাই না। সেই ভার্সনটি নাকি এক লুকানো মেসেজ আছে। বন্ধুরা, তোমরা হয়তো এই ঘটনাটা শুনতে শুনতে একবার ইচ্ছে করছে যে এই গানটা একবার শুনতে, হয়তো ইউটিউবে গিয়ে এখনই প্লে দিতে ইচ্ছে করে। কিন্তু থামো, এই গানটা সবার জন্য না। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার এটা শোনার প্রয়োজন নেই। আমি যেটা মনে করি, এই গানটা তাদের জন্য যারা জাস্ট শুনতে চায়, যাদের ইচ্ছা, তাদের জন্য। যারা হতাশাগ্রস্ত বা যারা একেবারে বিষণ্ণ বা ইমোশনাল ডিপ্রেশনে ভুগছ, তাদের জন্য এই গানটা মোটেও শোনা উচিত নয়। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তোমার জন্য শুনতে সমস্যা নেই। আমরা অনেক সময় নিজের দুঃখগুলোকে আঁকড়ে ধরি, গানটা তখন শুধু সেই দুঃখকে বাসা দেয়। তুমি যদি গানটা শোনো, একটা কথা মনে রেখো, জীবন সবসময় গ্লুমি না। মাঝে মাঝে রোদ ওঠে, মাঝে মাঝে একটা রবিবারও সুন্দর হয়ে উঠতে পারে। বেস্ট অফ লাক, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।